৭২ ঘন্টার পরে কি? মানে এটা কি সম্ভাব্য সময় দিয়েছে ৩৬ থেকে ৭২ নাকি একেবারে স্পেসিফিক টাইম? না, আমার মনে হয় কি এই ব্যাপারটা খুব কনফ্লিক্টিং। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে কিন্তু একটা ভয়াবহ রকম একটা তোলপাড় চলছে। তারপরে ৭২ ঘন্টা পরে কি হতে যাচ্ছে? কিন্তু ইউএস মিলিটারিতে যারা নাকি এই নিউক্লিয়ার ওয়েপনের কন্ট্রোল করে, তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমস্ত আদেশ নির্দেশকে তাদের মতো করে ইন্টারপ্রেট করছে। ট্রাম্প কিন্তু একটা নতুন অর্ডার দিয়েছে, সেটা হচ্ছে যে আমি ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান আপনার কাছে শুনতে চাই যে কি মনে করছেন আসলে কোন দিকে যাচ্ছে এটা? ৭২ ঘন্টার পরে কি? মানে এটা কি সম্ভাব্য সময় দিয়েছে ৩৬ থেকে ৭২ নাকি একেবারে স্পেসিফিক টাইম? তারপরে ৭২ ঘন্টা পরে কি হতে যাচ্ছে? না, আমার মনে হয় কি এই ব্যাপারটা খুব কনফ্লিক্টিং। প্রথমে আমি আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শ্রদ্ধা জানিয়ে এবং সব শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর আমার সহ আলোচক আমার প্রিয় মেজর শাহিন এই যুদ্ধের উপরে অনেক আম, আহ, আমি বলবো খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দর্শক শ্রোতাদের জন্য। আমরা আজকেও তার কাছ থেকে হয়তো অনেক কিছু পাবো, বাট আমার পার্টটা আমি একটু বুঝে নেই। সেটা হচ্ছে যে ইরানের এখন যে অবস্থা, কনফ্লিক্টের যে অবস্থা, প্রথম কথা হচ্ছে যে মানে ট্রাম্পের যদি প্রতিদিনের কথা কেউ ফলো করে তাহলে সবাই বুঝতে পারবে যে ট্রাম্প খুব হন্যে হয়ে একটা উপায় খুঁজছে এই যুদ্ধটার ইতি টানতে। এবং ইতি টানবে কখন, কিভাবে, সেটাই তার জানা নাই। এবং কিভাবে সে ওখান থেকে সরে আসবে, কতটুকু ছাড় দিয়ে আসবে, সেটাও তার জানা নাই। এবং সেটার যে তার আমি বলবো মূল্য কিভাবে পরিশোধ করতে হবে। পৃথিবী তো মূল্য দিচ্ছেই, কিন্তু তার রাজনৈতিক এবং তার দল রিপাবলিকানরা এটার এই ভুল সিদ্ধান্তের যে বোঝা, এই ভুল সিদ্ধান্তের যে মূল্য, এটা কিভাবে পরিশোধ করবে সেটা নিয়ে সে চিন্তিত। আর এছাড়া যে ট্রাম্পের অবশ্য কোনো রাজনৈতিক অভিলাষ নাই, কারণ এটাই তার শেষ টার্ম। নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট দুই টার্ম প্রেসিডেন্ট থাকতে পারে, সেই হিসাবে এটাই তার শেষ টার্ম। কিন্তু এই টার্ম শেষের পরে সে যে একটা বিরাট একটা ক্ষমতার যে তার যে বল, সেটা সে হারাচ্ছে। এবং এই ক্ষমতাকে ব্যবহার করে সে ব্যক্তিগতভাবে যেভাবে বেনিফিট হয়েছে, সেটা আগামীতে আর আবার কবে এই সুযোগ পাবে সেটার জন্য সে আসলে চিন্তিত। এটাই কিন্তু আসলে আসল ব্যাপার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে কি ট্রাম্প কিন্তু এখন বলেছে যে এই যুদ্ধ কবে শেষ হবে সে জানে না। এর আগে গত প্রায় 50 দিন ধরে বলে আসছে যে যুদ্ধ প্রায় শেষ, যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি সবকিছু শেষ করে ফেলেছি। তো যদি শেষই হয়ে যাবে তাহলে এখন এখনো সে কেন সরে আসতে পারছে না সেখান থেকে? আর তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখন যে এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে হলো যে সিজফায়ারটা মানে একেবারে ইনডিফিনিট পিরিয়ডের জন্য আছে। এবং বারবার ট্রাম্প এই সিজফায়ারটাকে সে নিজেই ডিক্লেয়ার করে, এটা অন্য কেউ ডিক্লেয়ার করে না। এবং সে বলে যে এক একজন এক একবার এক একজনের অজুহাত দেয়। এর আগে বলল যে ইরানের অজুহাতে ইরানের রিকোয়েস্টে আমি যুদ্ধবিরতি টানলাম। আবার প্রথমবার এর পরের বার যখন সে কয়েক ঘন্টা আগে, এক ঘন্টার মতো আগে, যখন সে এটার শেষ হওয়ার আগে যখন সে এটার ইতি টানলো, মানে যুদ্ধবিরতিটাকে বাড়ালো, এবং সে বললো এবার আমি ইরানিদের, তারা একটা ফুল প্ল্যান দিতে চাই, এই জন্য তারা সময় চাই, এই জন্য আমি একটা অনির্দিষ্টকালের জন্য সময় দিলাম। আবার একদিন পরে আবার বলছে যে আমি পাকিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে আমি এটাকে অনির্দিষ্টকালের জন্য এক্সটেন্ড করলাম। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে সে আসলে এর থেকে বোঝা যায় যে তার কথার উপরে কোনো বিশ্বাসযোগ্যতা কারোর পক্ষে সম্ভব না। ইভেন জন বোল্টনের মতো একজন, যে আমি বলবো হকিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, সে ইউনাইটেড নেশনসে আমেরিকার অ্যাম্বাসেডার ছিল, সে পর্যন্ত বলেছে যে ট্রাম্পের মতো সরকারের পক্ষে ইরানের সাথে নেগোশিয়েট করা সম্ভব না। যদিও সে বলছে যে ইরানের হাতে এমন কোনো কার্ড নাই যে যেটা দিয়ে সে আমেরিকার অবস্থানটাকে তলাতে পারবে। কিন্তু তারপরও কিন্তু অন্য সব যারা বিশ্লেষক আছে তারা বলছে যে ইরানের হাতে যা কিছু আছে সব ইরানের হাতে। এখন এই মুহূর্তে যে সমস্যাটা, মানে যেটা বড় হচ্ছে, এবং এটা রিয়াকশনটা কিভাবে, কোথায় ম্যানিফেস্টেশন বা এটা কোথায় প্রকাশ পাবে, সেটা দেখার ব্যাপার। আজকের খবর হচ্ছে যে
তারা এই ব্লকেটটা আর হরমুজে সীমাবদ্ধ না, এটা ইন্দো চীন ভারত মহাসাগর পর্যন্ত এক্সটেন্ড করেছে এবং 31টা শিপকে তারা ফিরিয়ে দিয়েছে এবং এগুলির হুম বেশিরভাগই চায়নাতে তেল ক্যারি করার কথা ছিল এবং এই শিপগুলি তারা ফেরত দিয়েছে এবং এতে চাইনিজ যে তেলের যে সাপ্লাই ছিল $1.4 বিলিয়ন ব্যারেল পার ডে তার প্রয়োজন, এই তেল সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে চাইনিজ ইন্ডাস্ট্রি কিভাবে সাস্টেন করবে সেটা একটা চিন্তার বিষয়। আর চায়না এর পরিপ্রেক্ষিতে কিভাবে তারা রিয়াক্ট করবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য। তো এর মধ্যে কিন্তু চায়নাতে কিন্তু ভিজিট আছে ট্রাম্পের, সেখানে কি হুম হবে আমি ঠিক জানি না, বা ভিজিট আদৌ হতে পারবে কিনা, কারণ এটা হুম রিশিডিউল করা হয়েছে একবার এই যুদ্ধের কারণে। এখন হুম আগামীতে এটা কি হতে যাচ্ছে আমি শিওর না। এরপরে আবার ট্রাম্প যেটা বলেছে সেটা হলো যে কোনো যদি নেভাল শিপ যদি যদি মাইন পুঁততে থাকে এরকম বা মাইন লে করতে থাকে এরকম যদি কোনো দৃশ্যমান হয় তাহলে সেই শিপকে ইনস্ট্যান্ট ফায়ার করতে হবে। এবং এরই মধ্যে কিন্তু কি হলো যে ইউএস নেভাল সেক্রেটারি যে ইউনাইটেড স্টেটসের যে ডিফেন্স সেক্রেটারি যে তার আন্ডারে 3জন সেক্রেটারি থাকে। একজন থাকে হুম সেক্রেটারি অফ দি আর্মি, সেক্রেটারি অফ দি নেভি এবং সেক্রেটারি অফ দি এয়ারফোর্স। এই 3জন কিন্তু বেসিক্যালি তারাই হলো আর্মি প্রধান, নেভাল প্রধান এবং বিমান বাহিনী প্রধানের এবং প্রতিরক্ষা মন্ত্রীর মাঝে কিন্তু এটা আরেকটা পোস্ট। এছাড়াও কিন্তু হুম ওনাদের বেশ কয়েকটা আন্ডার সেক্রেটারি জেনারেল থাকে যারা আবার আন্ডার সেক্রেটারি অফ প্রত্যেকটা ডিপার্টমেন্টের, তো আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো এক একজনের এক এক দায়িত্ব আছে, সুতরাং এই বিষয়ে জানার দরকার নেই। কিন্তু নেভি সেক্রেটারি যে ফালেন, সেই ফালেন কিন্তু হুম আজকে পদত্যাগ করেছে, কিন্তু তারা বলছে যে তারা ফায়ার করেছে। যাই হোক, যেটাই হোক, হুম মানে সে সরে গেছে। তো এইটার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বেসামরিক প্রধান জন সি তিনিও তো হ্যাঁ, পদত্যাগ করেছেন হ্যাঁ, হ্যাঁ, ইনি হলেন নেভাল চিফের আর প্রতিরক্ষা মন্ত্রী, মানে হেড স্টেট আর নেভাল চিফ যে আছে অ্যাডমিরাল, হুম এই দুজনের হুম মাঝে অ্যাডমিরাল কিন্তু কয়েকদিন আগে কিন্তু পদত্যাগ করেছে। নেভি যে এই নেভাল সেক্রেটারি আগে কিন্তু তিনি পদত্যাগ করেছে। তো হুম ব্যাপারটা হলো কি যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে কিন্তু একটা ভয়াবহ রকম একটা তোলপাড় চলছে। এই তোলপাড়ের হুম ফলশ্রুতিতে কি হচ্ছে, ট্রাম্প কিন্তু একটা নতুন অর্ডার দিয়েছে, সেটা হচ্ছে যে সে বলছে যে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার জন্য বলেছে। কিন্তু একটা নিউক্লিয়ার ওয়েপন টেস্ট ব্যান ট্রিটিতে কিন্তু ইউএস সাইন করা। সবচেয়ে মজার হুম ব্যাপার হলো ইউএস এটা সাইন করা থাকলেও এটা কিন্তু আবার সিনেট র্যাটিফাই করে নাই। অর্থাৎ এটা হুম এমন ভাবে আছে, এটা আমি মানতেও পারি, নাও মানতে পারি। যদি না মানি হুম তাহলে আমি বলবো যে আমার তো সিনেট এটা র্যাটিফাই করেনি, সুতরাং এটা মানতে পারছি না, এটা আমি ভায়োলেট করি না। আবার যদি এটা মানি তো মেনেই চললাম। কিন্তু ইউএস হুম মিলিটারিতে যারা নাকি এই নিউক্লিয়ার ওয়েপনের কন্ট্রোল করে, তারা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমস্ত আদেশ নির্দেশকে তাদের মতো করে ইন্টারপ্রেট করছে এবং তারা যেটা করছে সেটা হচ্ছে এতে তারা একটা ল্যাব টেস্ট করছে। এই যে সে টেস্ট হুম করতে বলেছে, হ্যাঁ টেস্টের অর্ডার আমি মানলাম, বাট এটা মাটিতে না, বা যেটা সচরাচর আমরা যেটা নিউক্লিয়ার টেস্ট বলি, যে একটা বোমা কোনো মরুভূমিতে এটাকে এক্সপ্লোড করা অথবা সাগরে এক্সপ্লোড করা, এটা পাওয়ার অথবা এটা আমি বলবো যে অ্যাক্টিভ আছে কিনা বা এটার স্ট্রেংথ কেমন, এটাকে মানে হুম প্রমাণ করার জন্য। তো এই আদেশটা দেওয়ার পরে এটার অর্থ হলো ট্রাম্প যে কাজটা করার চেষ্টা করছে, সেই সমস্ত কথাবার্তা বলে চেষ্টা করছে ইরানকে ভয় পাওয়ানোর জন্য। কিন্তু আসলে ইরান তো এই ধরনের ভয়ে অভ্যস্ত। সুতরাং হুম ট্রাম্পের এই হামকি গত 50 দিন ধরে যা দেখছে, এরপরে আর ট্রাম্পের কোনো এই সমস্ত কথাবার্তা বিশ্বাস করার কোনো কারণ নেই। নেক্সট হচ্ছে যে ইউএস মিলিটারিতে একটা মানে সাংঘাতিক ধরনের একটা তোলপাড় চলছে। সেটা হচ্ছে যে তাদেরকে যখন যে আদেশটা দেওয়া হচ্ছে, তারা কিন্তু প্রথমে একটা বিচার করছে যে এটা কোনো যুদ্ধ অপরাধের ক্যাটাগরিতে পড়ে কিনা। যদি ক্যাটাগরিতে হুম পড়ে তাহলে তার একটা হটলাইনে কল দিয়ে তারা কিন্তু নিজেদেরকে এই ডিপ্লয়মেন্ট থেকে তারা সরিয়ে রাখতে পারে। এবং যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত যত সোলজারদেরকে ডিপ্লয়মেন্ট করার জন্য বা যেখানে মোতায়েন করার জন্য বলে, তার ভিতরে 40% কিন্তু সোলজার তারা কিন্তু রিজেক্ট করেছে। এবং এটা হুম কিন্তু একটা একটা মানে সাংঘাতিক অবস্থা। এই প্রথমবারের মতো যে এই 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 পরিস্থিতি ইউএস আর্মি
বা ইউএস আর্ম ফোর্সেস কখনোই ফেস করে নাই। তো এই হুম জিনিসটা কিন্তু একটু চিন্তা করার ব্যাপার, এবং এখানে বোঝা যাচ্ছে যে ট্রাম্পের যে এই যুদ্ধটা আর কোনো এক সময় চরম আই মিন স্ক্রুটিনি বা পরীক্ষার মুখে মুখে পড়বে, এবং এতে বহু লোক দোষী সাব্যস্ত হতে পারে, এবং এটা একটা বিরাট সামাজিক আন্দোলনে পরিণত হতে পারে কোনো এক সময়। এবং এই হুম যুদ্ধের ফলাফল কিন্তু আমেরিকার সমাজে কয়েকটা জিনিসের নতুন জন্ম দিয়েছে। একটা হলো যে প্যালেস্টিনিয়ানদের জন্য তাদের ফিলিংস মানে বেড়ে গেছে, এবং তারা বলছে যে আমরা এমনকি যারা নাকি মানে হলোকস্ট সার্ভাইভার, যারা জায়নিস্ট ছিল, তারা বলছে যে আমরা যদি বলি যে ইসরায়েল হ্যাজ রাইট টু ডিফেন্ড ইটসেলফ, তাহলে হুম তার পরের প্রশ্ন তারা করছে এই ডিফেন্ড করব আমরা কার এগেনস্টে? হুম যে যাদের এগেনস্টে আমরা ডিফেন্ড করব তারাই তো গত ৮০ বছর ধরে আমাদের হত্যাযজ্ঞের সম্মুখীন। তারা আমাদের অত্যাচারের কারণে তারা বাড়ি ঘর ছাড়া হয়েছে সেই 1948 থেকে। সুতরাং এইখানে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের সরকার এই 67 সালের যে 1967 সালে যে বাউন্ডারিটা হয়েছিল বিটুইন মানে হুম প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে, এই সীমারেখাটা যতক্ষণ পর্যন্ত না একসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যুদ্ধের কোন রকম আপনার শান্তি খুঁজে পাবে না। উনি আরো বলছেন টু স্টেট বাউন্ডারি, ওই সেই টু স্টেট বাউন্ডারি যেটা স্যার। বাউন্ডারি, হ্যাঁ, হুম আরো বলতেছেন তারা আরো বলছেন যে যে এখন যে ইসরায়েলের জনগণ ইসরায়েলে আছে, এদের কিন্তু বেশিরভাগই কিন্তু তারা জানে না 1948 সালে কিভাবে প্যালেস্টিনিয়ানদেরকে এখানে উচ্ছেদ করা হয়েছে, তারা কতটুকু হত্যাযজ্ঞের সম্মুখীন হয়েছে। আজকের যে পরিস্থিতি, তাদের কাছে 7ই অক্টোবর মানে তারা যে পরিমাণ অত্যাচার নিপীড়ন সহ্য করেছে গত 80টা বছর, 7ই অক্টোবরের একটা ঘটনাটা, এটা নিঃসন্দেহে এটা মানে উচিত হয় নাই। কিন্তু মনে রাখতে হবে যে এটার কারণ কিন্তু সেই 80 বছর ধরে যে অত্যাচার আমরা করছি সেটার কিন্তু বহিঃপ্রকাশ এটা। সুতরাং হুম এটার জন্য আমরা তাদেরকে দোষারোপ করতে পারি, কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে আয়নায় নিজেদের মুখ দেখা উচিত যে আমরা কি করেছি তাদেরকে, আমরা কিভাবে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছি। সারা বিশ্ব হুম যদি বিবেক এখন প্যালেস্টাইনের পক্ষে না দাঁড়ায়, তাহলে এটা হবে সাংঘাতিক অত্যাচার, এবং কোনো এক সময় মানে ইহুদি জনগণ একসময় সারা বিশ্বের বুক থেকে হারিয়ে যেতে পারে, এবং তারা সারা জি বিশ্বের ঘৃণার পাত্র হবে। এইটা যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে ইহুদি জনগণ, ততই তাদের জন্য মঙ্গল, তাদের দেশের জন্য মঙ্গল, নিজেদের জন্য মঙ্গল, এবং তারা সারা বিশ্বে তাদের শত্রু তৈরি করতেছে।